হেডফোন পড়তে ভুলবেন না কিন্তু। মৃত্যু যখন সহায়, এই কাহিনীটিতে দুটি সময়কাল ধরা হয়েছে। দুটি সময়কালই বর্তমান যুগের নিরিখে অতীত, যখন মোবাইল, ইন্টারনেট এই সমস্তর সাথে আমাদের কোনো সংযোগ ছিল না। তখন যোগাযোগের মাধ্যম বলতে শুধু ছিল ল্যান্ডফোন অথবা চিঠি। চলুন শুনি আমরা এই গল্পটি, মৃত্যু যখন সহায়। বারান্দা থেকে ঘরে এসেই খাটের ওপর থপ করে বসে পড়ে অনিতা। সে প্রায় চিৎকার করে বলে ওঠে, উফ, আমার সঙ্গে এমন হতে হয়, ভাল লাগে না। মীরা প্রায় দৌড়ে এসেই জিজ্ঞেস করে, কি হলোটা কি? এমন চেঁচাচ্ছিস কেন? কি আবার হবে? ওই যে পালজেঠুদের বাড়িতে আসা নতুন ছেলেটা বিরক্তিকর একেবারে। রোজ দেখে দেখে ঠিক আমার সামনেই ওকে পড়তে হবে। প্রথমত ছেলেটা পালজেঠুদের তো কেউ নয়। মীরার পিছু পিছু সেও ঘরে ঢুকেছে। ওনাদের বাড়ির একতলায় থাকা ভাড়াটের ভাইপো বা ভাগ্নে এখানে এসেছে চাকরির খোঁজে। কিন্তু তাতে তোর অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, তুই বুঝবি না। ছেলেটা কি তোর সঙ্গে কিছু করেছে? না, তা করেনি, তবে সেটাকে আমার একদম ভালো লাগে না। কিরকম ভয়াবহ দেখতে, মুখটা ছুঁচলো, দাঁতগুলো সরু সরু, লম্বা লম্বা। তুই ওর দাঁত দেখলি কি করে? মালা ভুরু কুচকে বলল, তুই কি দাঁতের ডাক্তার যে দুনিয়া শুদ্ধ লোক তোর সামনে মুখ হাঁ করে বসে থাকবে? এই ফাজলামি মারবি না মালা, সব সময় ফাজলামি মারবি না, একদম ভালো লাগে না। ছেলেটার মুখটা দেখলেই আমার অস্বস্তি হয়, ঠিক যেন একটা নেকড়ে। সেই অনু কারো চেহারা নিয়ে এমন কথা বলে না। তমলুকের গরিব ঘরের বছর 25-এর মেয়ে মীরা বছর দেড়েক মতো এ বাড়িতে আছে। রান্না সহ সংসারের যাবতীয় কাজই সে করে। কিন্তু এ বাড়ির মালিক সতীরানী বসু ও তার মেয়ে অনিতা আর বোনপো বনজি, যথাক্রমে রঞ্জন আর মালবিকা ওরফে মালা, তাকে বাড়ির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই মনে করেন। অনিতা আর মালা তো মীরা মাসি বলতে অজ্ঞান। মীরা বিধবা। তমলুকে থাকাকালীন বৈধব্য জীবনের রীতিনীতি সে নিষ্ঠা ভরে মেনে চলত। কিন্তু এ বাড়িতে ঢোকার পর ঘন্টা তিনেকের বেশি সেটা টেকেনি। অনিতা আর মালার তীব্র প্রতিবাদে শাখা সিঁদুর ছাড়া রঙিন শাড়ি জামা পরে অবিবাহিত মেয়ের মতোই সে থাকে। এমনকি সে নিরামিষ খেলে বাড়ির শুদ্ধ সবাই অন্নশনে বসে। এমন হুমকি শোনবার পর তাকে আবার আমিষ খাওয়া ধরতে হয়েছে। অনিতা আর মালা মীরাকে অত্যন্ত ভালোবাসে। মীরাও তাদের সন্তানসম স্নেহ করে, আবার সময় সময় শাসনও করে। এ ব্যাপারেও সতীরানীর পূর্ণ অনুমতি আছে। আমি কারো চেহারা নিয়ে ব্যঙ্গ করছি না মীরামাসি, কিন্তু সত্যিটা তো সত্যিই বলো। ওকে দেখলে সত্যিই আমার খুব অস্বস্তি হয়। তবু দিনের বেলা ঠিক আছে, সন্ধে বা রাত্রিরে সামনাসামনি হলে রীতিমতো ভয় করে আমার। আর এই তো সেদিন, গত মঙ্গলবার, সেদিন আবার পূর্ণিমাও ছিল। রাত প্রায় 10টা নাগাদ আমি হিয়াদের বাড়ি থেকে ফিরছি, হঠাৎ ওই ছেলেটা একটা গলি থেকে বেরিয়ে এসে একেবারে আমার মুখোমুখি। ভয় কাঁটা হয়ে গেছিলাম, দম বন্ধ হয়ে আসছিল আমার। কোনো মতে ছুটে পালিয়ে এসেছিলাম আমি। কেন? মালা সরু চোখে অনিতার দিকে তাকিয়ে বলল, আধা নেকড়ে থেকে পুরো নেকড়ে হয়ে তোর ঘাড়ে লাফিয়ে পড়েছিল নাকি? ও কি ওয়্যারউলফ? সেটা আবার কি? ওয়্যারউলফ, উলফ মানে নেকড়ে। এমনিতে একদম স্বাভাবিক মানুষ, কিন্তু পূর্ণিমার রাতে নেকড়েতে রূপান্তরিত হয়ে গেলে তাকে ওয়্যারউলফ বা নেকড়ে মানুষ বলা হয়। মানুষ আবার নেকড়ে হয়ে যায়? এমন কিম্ভূত ব্যাপার আবার বাস্তবে ঘটে নাকি? কালে দিনে আরো কত কি যে শুনবো, জানি না বাপু। গ্রামের প্রায় অশিক্ষিত মেয়ে হলেও বরাবরের সাহসী মীরার মধ্যে কুসংস্কারের লেশমাত্র নেই। ঈশ্বর বিশ্বাসী হলেও ভূত প্রেতে
তার কোনো কালেও এতটুকু বিশ্বাস ছিল না। আর এখন কলকাতায় আসবার পরে সে অবিশ্বাস সহস্রগুণে বর্ধিত হয়েছে। অশুভ আত্মা ভর করে, আর তার ফলেই সেই মানুষ নেকড়ে হয়ে যায়। যত সব বাজে বাজে চিন্তা। রেগে গিয়ে মীরা ঘর থেকে বেরিয়ে গেল। অনিতা আর মালা তাকে অনুসরণ করল। দোতলার দালানের একপাশে রাখা বিশাল পিয়ানোটার উপরে জমে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে মীরা বলল, তোরা লেখাপড়া শিখেছি আর এইসব অদ্ভুত কথায় বিশ্বাস করিস? কেন, তুমি করো না? মীরা হাত নেড়ে তাচ্ছিল্যের স্বরে বলল, না, করি না বাপু। ওই গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে এইসব ভুতুরে গল্প অনেক শুনেছি। রাতের বেলা খোলা চুলে গাছের নিচ দিয়ে যেতে নেই, এটা করতে নেই, সেটা করতে নেই, এই করলে ভূতে ধরে, ওই করলে পেঁচোয় পায়। ধুর, আমি কোনোদিনও কানই দিইনি। কই, কিছুই তো হয়নি আমার। বিধবা হয়েছি, তাতে ভূতের তো কোনো হাতই নেই। জমি জমা নিয়ে গোলমেল, মারামারি কত কি হলো, মাথায় লাঠিকে সব শেষ। কিন্তু কই, আমার বরের মাথায় ওই লাঠিটা যে কোনো ভূতে মারেনি, সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত। দালানে বসে থাকা অনিতার দিকে আর চোখে তাকিয়ে মালা বলে উঠল, দিদির কথা বলতে পারবো না, তবে আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। তবে এটা বিশ্বাস করি, আমরা সাদা চোখে যা দেখি তার বাইরেও কিছু ঘটনা ঘটে, সেগুলোর ব্যাখ্যা কিন্তু পাওয়া যায় না। ওই যেমন তোদের সঙ্গে ঘটেছিল বলেছিলি, সেই ঝড় বৃষ্টির মধ্যে তোরা দুজনে পথ হারিয়ে একটা পুরনো বাড়ির মধ্যে ঢুকে পড়েছিলি। সেখানে একটা লোক তোদের আটকে রেখেছিল। সে ঘরে তোরা একটা হিরে খুঁজে পেয়েছিলি, তাকে সে পুলিশে এসে মারলো। তারপর তোরা কোনো মতে পালিয়ে এসে পরে জানতে পারলি ওই লোকটা আসলে অনেক বছর আগের মানুষ। হ্যাঁ গো, দিদি বলে এগুলো নাকি বিজ্ঞানের ব্যাপার স্যাপার, আবর্ত ঠাবর্ত সময়ের সাথে চলে। এক সময়ের মানুষ অন্য সময়ে চলে যায়, ঢুকে পড়ে কি যেন সব। বাবা, বুঝি না অত। দেখ, আমি পাড়া গিয়ে মুখুসুখু মেয়ে, অত শত বুঝি না, কিন্তু তা বলে মানুষ নেকড়ে হয়ে যাচ্ছে এটা আমি মানতে পারলাম না। ধুর, এসব ভূতের গল্পেই হয়, বাস্তবে এসব বাবা কিছু সম্ভব নয়। পিয়ানোর রিড মুছতে মুছতে মীরা জিজ্ঞেস করল, তা ভূত প্রেত তো অমাবস্যার রাতেই বেরোয় শুনেছি। তোদের এই নেকড়ে মানুষ আবার পূর্ণিমার আলোয় ঝলমল রাতটাকেই বেছে নিল কেন রে? অমাবস্যার রাতে ভূত বেরোনোর তত্ত্বটা কিন্তু আমাদের দেশে। বিদেশে পূর্ণিমার রাতটাকে ভূতেদের জন্য নির্দিষ্ট করা হয়েছে, বুঝলে, অন্তত এই ওয়্যারউলফদের জন্য। বিশেষ বিশেষ পূর্ণিমার রাতে কোনো মানুষ খোলা জায়গায় শুয়ে থাকলে তার মুখের ওপর যদি চাঁদের আলো এসে পড়ে, তাহলে শুনেছি ওর উপর শয়তানের ভর হয়। তখন সে প্রতি পূর্ণিমার রাতে ওয়্যারউলফ হয়ে যায়, তার মধ্যে জাগে রক্তপানের নেশা, আর তখন সে পিশাচের মতন ঘুরে বেড়ায় শিকারের খোঁজে, বুঝলে। যত সব আজরূপী গপ্প তোদের। আরে না গো, আরো শোনো, এই ওয়্যারউলফদের আবার সহজে মারা যায় না গো, মানে নেকড়ে অবস্থায়। গুলি বন্দুকে এরা মরে না। আবার এদের মারবার একমাত্র অস্ত্র হচ্ছে সিলভার বুলেট, মানে রূপোর বুলেট বা গুলি, বুঝলে। আই বাস, তার মানে এদের মারতেই বেশ খরচা আছে বল। রূপো দিয়ে তৈরি গুলি বন্দুকে ঢোকে? ঢোকে নিশ্চয়। দিদির তো বন্দুক আছে, বলিস ঢুকিয়ে দেখাতে, তারপর না আবার তোকেই বন্দুকের মধ্যে ঢুকিয়ে ছুঁড়ে টুড়ে দেয়, কি যেন বলে, হ্যাঁ, ফায়ার করে দেয়। যত সব দোষ। সেটাই করবে নিশ্চিত। যাগ্গে, তো সে তো বিদেশি, এদেশের লোকের বদলও আবার পূর্ণিমা রাতে হবে কেন? আহা, বুঝতে পারছো না, বিদেশি গল্পকে নকল করছে। এদেশের বেশিরভাগ লোকই তো বিদেশ প্রেমী, তাই না? অন্তত তোদের দেখলেই তাই মনে হয়। এত বড় মেয়ে, কালে ভদ্রে ছাড়া তো শাড়িতে পড়তে দেখি না। সারাক্ষণ প্যান্ট শার্ট কি সব যে বিদেশি আশাক পোশাক পরিস, ওইসব ঝাইঝাক্কা ইংরাজি গানের সাথে নাচিস। কি সব নাচ রে বাবা! ওটা নাচ না হাত পা ছুঁড়ে লাফালাফি বোঝা দেয়। যাকগে, বুঝলাম তোদের সব বিদেশি ব্যাপার স্যাপার। মীরার কথা শুনে অনিতা আর মালা হেসেই আকর।
যাকে হাজার চেষ্টা করেও তোদের রকম সকম আমি বুঝে উঠতে পারি না। এমনি যে তোরা এত আধুনিকা, এদিকে ভেতরে ভেতরে কুসংস্কার গিজ গিজ করছে তোদের। ভূত প্রেত পিশাচের মতো গুলতাপ্পিতেও এত বিশ্বাস তোদের? আরে না না, আমি অন্তত মোটেও সব বিশ্বাস করি না। ওই গল্পের বইতে পড়তে ভালো লাগে আর কি, তাই পড়ি। অনেকে অবশ্য বলে এটা একরকম বংশগত অসুখ, খুব কম লোকজনের মধ্যে দেখা যায়। কিন্তু একটা মানুষ পুরোপুরি নেকড়ে হয়ে যাচ্ছে, এটা বাবা আমিও বিশ্বাস করি না। তোর বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায় মালা? সতী রানী হঠাৎ ঘর থেকে বেরিয়ে এসে বললেন, তুই দেখিসনি এমন কিছু জগতে ঘটে না, ঘটতে পারে না, এটা কি তুই জোর গলায় বলতে পারিস? দিদি, তুমি এই কথা বলছো? সতী রানী খানিকটা অন্যমনস্কভাবেই বলে উঠলেন, বলছি তার কারণ, আমার সঙ্গে একবার এমন একটা ঘটনা ঘটেছিল যার পর থেকে কোনো কিছুকেই আমি অবিশ্বাস করতে আমার মন চায় না। মনে হয় পৃথিবীতে যে কোনো কিছুই ঘটতে পারে। আমরা যা জানি, যা বুঝি, তার বাইরেও অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা আজও আমাদের কাছে নেই। মাত্র কয়েক বছর আগে এই দুটো মেয়ের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, যার ব্যাখ্যা আমি আমার মতো করে নিয়েছি মাত্র। সেটা তোমাকেও বলছি। কতটা বুঝছো জানি না, কিন্তু আজ থেকে 15 বছর আগে আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছিল তার কোনো ব্যাখ্যা আমি আজ অবধি পাইনি। ঘটনাটা মনে পড়লে আজও আমি ভয়ে শিউরে উঠি। হ্যাঁ, আমাকে সবাই অন্তত সাহসী বলেই সবাই জানে, কিন্তু আমিও সেদিন প্রচণ্ড ভয় পেয়েছিলাম। মীরা জিজ্ঞেস করলো, কি ঘটেছিল? অনিতা আর মালা সতী রানীর মুখের দিকে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে এই ঘটনা তাদেরও অজানা। শুনতে চাইলে আমার ঘরে এসো, বলে নিজের ঘরে ঢুকে গেলেন সতী রানী। নিজের ঘরে খাটে বসে সতী রানী বললেন, সেটা 1961 সালের 22শে নভেম্বর। মালা তখন প্রায় 1.5 বছরে, ভালোই হাঁটতে শিখে গেছে। অনিতা, মালা আর মীরাও সতী রানীর খাটেই বসে আছে। নিজের ছোটবেলার কথা শুনেই মালা আহ্লাদে গদগদ। তার 2 বছর আগেই বরের সঙ্গে ঝামেলা করে অনুকে নিয়ে আমি মেদিনীপুরে দিদি জামাইবাবুর বাড়িতে চলে এসেছি। অনাদি কাকা, মানে রকি মালার ঠাকুরদা, তখন বেঁচে আমাকে ভীষণ ভালোবাসতেন। রানীগঞ্জের কয়লা খনিটা আমার নামে লিখে দিলেন। তার আর বরুণদার, মানে আমার জামাইবাবুর কাছ থেকে সব শিখে টিকে জেনে বুঝে নিয়ে আমি সেটা ভালোই চালাচ্ছি। প্রথম দিকে কয়েকজন মস্তান টাইপ লেবার মেয়ে মালিককে মানতে চায়নি। তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছি, মেয়ে হলেও ছেলেদের ওপর দিয়ে যাই আমি। বাইরে থেকে কাজ করতে আসে 3টে খুব বেড়ে ওঠা লেবার 2জন মেয়ে মজুরের সঙ্গে অসভ্যতা করছিল। কয়লার ঢিপির ওপর পুরো হিন্দি সিনেমা মাফিক অ্যাকশন করে 3টেকে আধমরা করে ছাড়লাম আমি। তারপরেই সব ঠান্ডা। 2 বছর ঝড়ের মতো কেটে গেল। এর মধ্যেই অবশ্য বরের সঙ্গে মিটমাটো হয়ে গেছে, যদিও তার সঙ্গে থাকা আর আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু তার আর তার নতুন বউয়ের সঙ্গে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, মানে সুস্থ বোঝাপড়া করে ফেলি, যেটা আজও চলছে। 61 সালের জুন মাসে দিদির অ্যাম্বাসাডার এল, যেটা এখন নিচে গ্যারেজে দিবানিদ্রা দিচ্ছে। সেদিন সেও ঘটনাস্থলে ছিল, তবে তখন সে আজকের মতো নীল নয়, কালো রঙের। ঝাড়গ্রামের এক উকিল মিস্টার আচার্যকে নিয়ে কিছু আইনি কাগজপত্র বানিয়েছিলেন অনাদি কাকা। তারই এসে দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আচার্যবাবু একেবারে শেষ মুহূর্তে জানালেন হঠাৎ পা মচকে গিয়ে তার পক্ষে আসা সম্ভব। অনাদি কাকা যদি কাউকে পাঠান তাহলে খুব সুবিধা হয়। যেদিন জানালেন তার 2 দিন পরে এই কাগজপত্রগুলো কোর্টে জমা দিতে হবে। এবার বরুণ দাস সেই সময় কলকাতায়, তা বলে লোকজনের অভাব নেই। খনির ম্যানেজার বা যে কোনো কর্মচারীকে দিয়ে কাজটা করানো যেতেই পারে, কিন্তু অনাদি কাকার সেটা পছন্দ নয়। তিনি নিজেই যাবেন বলে ঠিক করলেন। ওনার জেদ ছিল সাংঘাতিক।
এদিকে বয়স হয়েছে, অতটা রাস্তা যাবেন, রাস্তায় উল্টোপাল্টা খাবেন, তারপর শরীর খারাপ করবে। এইসব চিন্তা ভাবনায় দিদির কপালে যখন সেকেন্ড ব্যাগারের ছড়াছড়ি, ঠিক সেই সময়ে রানীগঞ্জ থেকে ফিরে সব শুনে আমি বললাম, কাউকে যেতে হবে না, আমি যাব। আমার ওপরে অনাদি কাকার অগাধ বিশ্বাস, ফলে তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। তবে আমাকে একা যেতে দিলেন না তিনি, শুক্লালকে আমার সঙ্গে জুড়ে দিলেন। অবশ্য তিনি নিজে গেলেও শুক্লালই চালিয়ে নিয়ে যেত। ওই শুক্লাল মানে ওই যে ভদ্রলোক মাঝে মাঝে আসেন বউ মেয়েকে নিয়ে, মেয়েটার নাম নাকি শান্তি, বাস লরির কারবার আছে, তখন তো উনি বাড়ির গাড়ি চালাতেন তাই না? হ্যাঁ, শুক্লাই গাড়ি চালাতো, কিন্তু তা বলে ওকে ঠিক ড্রাইভার বলা ঠিক নয়। ও আসলে ছিল অনাদি কাকা আর বরুণদার ব্যবসার একজন গুরুত্বপূর্ণ কর্মচারী। ৬৭-র উপর অ্যাক্সিডেন্টে দিদি বরুণদা চলে যাওয়ার পর আমরা কলকাতায় চলে এলাম। ওকেও বলেছিলাম চলে আসতে, বউ মেয়েকে নিয়ে এখানেই থাকতে, লেখাপড়া যথেষ্টই জানে, ভালো চাকরি ঠিক পেয়ে যেত। কিন্তু ও রাজি হয়নি। ওখানে জমিজমা আছে, দেখাশোনা করবার অসুবিধা হবে বলে মেদিনীপুরেই থেকে গেল। বাস লরির ব্যবসা শুরু করলো। আমি অবশ্য খানিকটা সাহায্য করেছিলাম। তো সেই শুক্লালকে নিয়ে আমি রওনা দিলাম। ভেবেছিলাম যাতায়াতে তো বেশ খানিকটা সময় লাগবে, তাই সকাল সকাল রওনা দেব, সন্ধ্যের আগেই ফিরে আসব। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল আমার ঘুম ভাঙল সকাল 8:30টার পর। ঝড়ের গতিতে স্নান সেরে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠেই মনে পড়ল ব্যাংকের একটা কাজ আছে। নাও, এখন ব্যাংকে ছোট, সেখানে গিয়ে কয়েকজনকে বাবা বাছা করে, কয়েকজনের মা মাসি উদ্ধার করে যখন আবার গাড়িতে উঠলাম, ঘড়িতে তখন 11:30। আমি জোরে চালাতে বলায় নতুন অ্যাম্বাসাডারের শুক্লাল ভালো স্পিড তুলল। যদিও জানি গোটা রাস্তা খুব স্পিডে যাওয়া যাবে না, কারণ অধিককার জঙ্গল আছে, রাস্তা মাঝে মধ্যে মোটেও সুবিধের নয়। সতীরানীকে বাইরে থেকে দেখে মনে হয় তিনি আদ্যন্ত সত্যবাদী। প্রাকৃতিক শোভা উপলব্ধি করার মতো সূক্ষ্ম অনুভূতি তার মধ্যে একেবারেই নেই, কিন্তু মুখে প্রকাশ না করলেও মনে মনে সব কিছুই উপভোগ করেন তিনি। চলন্ত গাড়ির পিছনের সিটে বসে দুপাশে অরণ্যানীর শোভা দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল তার। যদিও এখন শীতের শুরু, গাছের পাতা ঝরতে শুরু করে দিয়েছে, তাও তার বেশ লাগছিল। 2 বছরের মতো তিনি কলকাতা ছেড়ে মেদিনীপুরে দিদি জামাইবাবুর সংসারে এসে রয়েছেন, কিন্তু এদিকটায় কখনো আসা হয়নি। যদিও দিদি জামাইবাবু আর দিদির শ্বশুরমশাইয়ের কাছ থেকে এদিকের জায়গাগুলোর সম্বন্ধে অনেক কিছুই জেনেছেন তিনি। গাড়ি চালাতে চালাতে শুক্লাল বলল, সন্ধ্যের আগে ফিরতে পারলেই ভালো হয় দিদি, এসব জঙ্গলে বুনো জানোয়ার আছে। বাইরের দিকে চোখ রেখেই সতীরানী বললেন, জানি, নেকড়ে আছে, মাঝে মধ্যে বাঘেরও দেখা পাওয়া যায় বলে শুনেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে বাঘ কালে ভদ্র দেখা যায়, আসল হচ্ছে ওই নেকড়ে। সতীরানী এবার মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে বলে উঠলেন, নেকড়ে তো বাচ্চা টাচ্চাদের ওপরে অ্যাটাক চালায় বলে শুনেছি। গাড়ির ওপরেও হামলা করে বুঝি? চলন্ত গাড়ির উপরে হামলা করবে না ঠিকই, তবে দল বেঁধে থাকলে ওরা গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়বে না, তার গ্যারেন্টি কি আছে বলুন? ধুস, সতীরানী ঠোঁট উল্টালেন। আমি জানি এখানকার নেকড়েগুলো সব রোগা রোগা, না খেতে পাওয়া চেহারা, গাড়ির ওপর এসে পড়লে ওরা নিজেরাই খেতে হবে, গাড়ির বা তার ভেতর লোকেদের কিচ্ছু হবে না। হয়তো হিমালয় কেঁদো নেকড়ে, তবে ভেবে দেখতাম। আপনার তো খুব সাহস দেখছি দিদি। ওটা না থাকলে খড়ি চালাচ্ছিস কি করে? আমি জানি দিদি, এখানকার নেকড়েরা খুব একটা বড় সড়ো নয়, কিন্তু কয়েকদিন আগে জানতে পারলাম একটা নাকি বেশ বড় নেকড়েকে এদিকটা দেখা গেছে।
তার চেহারাটা নাকি বিশাল। কে দেখছে তাকে? ওই যে আমাদের বাজারে মাছওয়ালা, এদিককারই লোক, সে দেখেছে। বলছে ভয়ঙ্কর চেহারা। ওরা কয়েকজন মিলে সাইকেলে করে যাচ্ছিল। ওরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল, তবে কিছু করেন। বোধহয় বেশি লোক আছে দেখেই ধারে কাছে ঘেঁষে, বুঝলেন? তাহলে গাড়ি দেখলে আরো ঘেঁষবে না? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু কিন্তু শুক্লালের মুখের কথা যে মুখেই রয়ে গেল। সেটা জানতে হলে মৃত্যু যখন সহায় দ্বিতীয় পর্বের অপেক্ষা যে আপনাদের করতে হবে, এবং সেটি আসবে ঠিক তার পরের সপ্তাহে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আর হ্যাঁ, গল্পের প্রথম পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এবং আমার শ্রোতা বন্ধুদের কাছে একটি বিনীত অনুরোধ, আপনারা গল্প শোনার সাথে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরের সপ্তাহে।